আচ্ছা, সো গত ক্লাসে আর আমাদের রেকর্ড ক্লাসগুলোতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কাজ কি, কাজের সূত্রগুলো দেখলাম। বারবার রিপিট করতেছে একটাই কারণে, তোমাদের মাথায় যাতে জিনিসগুলো ঢুকে যায়। আমাদের কাজের সূত্র ছিল W=Fs, এরপরে আমাদের আসছে W=Fs cos θ। এইটা শুধুমাত্র বল প্রয়োগে যদি বলের দিকে সরণ হয় তখন ইউজ করা যায়, আর এইটা বল প্রয়োগে বলের দিকে সরণের উপাংশের জন্য s cos θ উপাংশের জন্য করছি। বলেন, cos θ না হয়ে sin θও তো হতে পারতো, কেন cos θ হয়েছে? ঠিক আছে স্যার, গুড কোয়েশ্চেন। আমরা এখানে কি করতেছি দেখো, একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, ধরেন এই x অক্ষ বরাবর। বস্তুটাতে বল প্রয়োগ করাতে এর সরণটা এই বরাবর হয়ে গেল, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো, যদি আমাদের বল ও সরণের মধ্যবর্তী কোণ θ হয়, বলের দিকে সরণের উপাংশ কি হবে? s cos θ নাকি s sin θ? ভেরি গুড, s cos θ। এইদিকে আমার পাবো s cos θ, তাই এইটা s cos θ হয়েছে। বুঝতে পারছো? ভেরি গুড। তো আমরা যখন বল প্রয়োগে বস্তুর সরণ বলের দিকে হয় না, অন্য একটা ডিরেকশনে হয়ে যায়, বলের সাথে θ ডিগ্রি কোণে হয়ে যায়, তখন আমরা কাজের সূত্র করছি Fs cos θ, যেখানে s হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। ঠিক আছে স্যার। তারপর আমরা বলের জন্য বলের জন্য কিভাবে মানটা বসাতে হয়, কোন কাজের জন্য কোন বল বসাবো সেটা আমরা দেখছি। সরণের মান কোনটা নিয়ে কাজ করতে হয়, অনেক সময় আমাদের কনফিউজ করে দিতে চাই সরণের বিভিন্ন মান দিয়ে, সেটা দেখছি। যদি কেউ না বুঝে থাকো ক্লাসটাতে, কিংবা কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করবা, রেকর্ড ক্লাসগুলো দেখে নিবা এইটা নিয়ে। এখন স্যার আসো, এই সব কিছু দেখে ফেলার পরে আমাদের কাছে এখন প্রশ্ন হইল, বিভিন্ন প্রকারের বল নিয়ে MCQতে আসে বা রিটেনের ক্ষেত্রেও আমাদের কিছু আন্ডারলাইন বলের ধারণা থাকতে হয়। সেগুলা হলো বিশেষ ক্ষেত্রে কিছু কাজ, বল এবং সরণ নিয়ে বিশেষ ক্ষেত্রে কিছু কাজ। তোমরা একটু হেডিং দাও, বিশেষ ক্ষেত্রে কিছু কাজ। জি স্যার বলেন। অস্পর্শ বল, আচ্ছা তোমার প্রশ্ন হইল যতক্ষণ পর্যন্ত ফুটবলের সাথে পায়ের টাচ আছে ততক্ষণ পর্যন্ত স্পর্শ বল হিসেবে কাজ করতেছে, ততক্ষণ সেটা বল কাজ করে। কেন? এটা এক ধরনের স্পর্শ বল, তাই স্পর্শ না থাকলে বল নাই বলি, স্পর্শ থাকলে বল আছে ধরে নিই। আর তোমার প্রশ্ন হইলো অস্পর্শ বল নামে কিছু আছে কিনা, থাকলে একটু উদাহরণ দিয়ে বুঝে দেন, এই তো। আচ্ছা, স্পর্শ অস্পর্শের দিক দিয়ে হিসাব করলে বলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হলো অস্পর্শ বল। যেই সকল বল কোনো ধরনের স্পর্শ ছাড়াই কাজ করতে পারে তাদেরকে অস্পর্শ বল বলে। যেমন মহাকর্ষ বল, আমি যদি এই কলমটাকে উপর থেকে ফেলে দিই, এটা নিচের দিকে নামতে থাকবে। কেন? কারণ অভিকর্ষ বল এটাকে নিচে ফেলতে চাচ্ছে, অভিকর্ষ বল এটাকে টানতেছে, এটা একটা অস্পর্শ বল। পৃথিবীর কিন্তু তাকে টাচ করা লাগে নাই। এরকম চুম্বক বল আছে, তড়িৎ বল আছে, তড়িৎ চুম্বক বল, মহাকর্ষ বল, এগুলা অস্পর্শ বল, স্পর্শ না করলেও চলে। কিন্তু আমি যদি তোমাকে ধাক্কা দিতে চাই, আমি যদি ফুটবলে কিক করতে চাই, ক্রিকেট বলকে ব্যাট দিয়ে আঘাত করতে চাই, ওইখানে বলের উপরে, ফুটবলের উপরে, ক্রিকেট বলের উপরে তোমাকে ধাক্কা দিয়ে তোমার উপরে বল যেটা আমরা প্রয়োগ করতেছি সেটা কিন্তু স্পর্শ বল, তোমাকে টাচ আমার করা লাগবে। যখনই তোমাকে আমার টাচ করা লাগবে সেটা স্পর্শ বল হয়ে গেছে। আর এই টাচ যতক্ষণ থাকতেছে ততক্ষণ আমাদের স্পর্শ বলটা কার্যকর থাকে। বুঝতে পারছো? ততক্ষণে যেই সরণ হয় সেই সরণটা আমরা এখানে বসাই, ঠিক না স্যার? এই হলো কথা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড। এবার আসো স্যার, আমরা বিশেষ ক্ষেত্রে কিছু কাজ নিয়ে করব। সবার প্রথমে লিখো একাধিক বল দ্বারা কৃত কাজ। 1 নম্বরে লিখবা একাধিক বল দ্বারা কৃত কাজ। এটা গত ক্লাসে তোমাদেরকে একটুখানি বলছি আমি। বিশেষ ক্ষেত্রে কাজ, মেইন হেডিং থাকবে বিশেষ ক্ষেত্রে কাজ, একাধিক বল দ্বারা কৃত কাজ। তোমরা এখানে লিখো বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হলে
একাধিক বল প্রযুক্ত হলে বলগুলো দ্বারা কাজের মোট পরিমাণ, বলগুলো দ্বারা কাজের মোট পরিমাণ প্রতিটি বল দ্বারা কাজের যোগফলের সমান। ঠিক আছে, তোমরা ব্র্যাকেটে অথবা দিয়ে আরেকটা জিনিস লিখতে পারো, অথবা লব্ধি বল দ্বারা কাজের পরিমাণের সমান। তুমি যে কোনো একভাবে করতে পারো। গত ক্লাসে বা গত ক্লাসগুলোতে আমরা একটা জিনিস দেখছি যে একটা বস্তুকে যখন তুমি সমবেগে উপরে উঠাচ্ছ F বল প্রয়োগ করে, নিচের দিকে অভিকর্ষ বল mg কাজ করতেছে, তখন এখানে বস্তুটার উপরে কিন্তু দুটা বল কার্যকর ছিল, অর্থাৎ একাধিক বল কার্যকর ছিল। যদি একাধিক বল কার্যকর থাকে, আমরা কি করছিলাম, শেষ প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন আমি জিজ্ঞেস করছিলাম কি, মোট কৃত কাজ কত জিজ্ঞেস করছিলাম না স্যার? তখন আমরা কি প্রত্যেকটা বল দ্বারা কৃত কাজগুলোকে যোগ করে দিলেও মোট কাজ 0 পেয়ে গেছিলাম, অথবা লব্ধি বল বের করে, এই দুটোর জন্য লব্ধি বল কত স্যার? 0। ওই লব্ধি বলের দ্বারা কৃত কাজ করেও আমরা বের করে ফেলতে পারছিলাম। সো একাধিক বল দিয়ে যদি আমার কৃত কাজ বের করতে হয় ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বলের জন্য কাজগুলোকে বের করে যোগ করে দিব। ঠিক আছে, যোগটা কেমন হবে? স্কেলার যোগ, কারণ কাজ যেহেতু স্কেলার রাশি, জাস্ট সরাসরি যোগ করলে হবে, কোনো টেনশন ছাড়া। এই জন্য কিন্তু আমরা পড়ছি কাজ একটি স্কেলার রাশি। জি স্যার, এই ক্ষেত্রে একটা বল ঋণাত্মক, হ্যাঁ ডেফিনেটলি একটা বল ঋণাত্মক হবে। আর একটু বেটার আইডিয়া তোমরা সামনের জিনিসগুলো দেখলে বুঝতে পারবে আর কি। ঠিক আছে, সো আমরা কাজের যে আসছে পজিটিভ হোক নেগেটিভ হোক কাজগুলোকে বের করে নিয়ে যোগ করে দিব। যোগ করে দিলে টোটাল যেই কাজটা পাবো সেটাই কিন্তু মোট কাজ হিসেবে আসবে একাধিক বলের জন্য। আর যদি তুমি এটা করতে না চাও, তাহলে তোমাকে করতে হবে কি, লব্ধি বল বের করতে হবে। যতগুলো বল আছে সবগুলো লব্ধি বল বের করে নিতে হবে। লব্ধি বল যেটা আসবে সেটা দিয়ে কৃত কাজ করতে হবে। লব্ধি বল নিব, লব্ধি বলের দিকে স্মরণের উপাংশ নিব, গুণ করব, চলে আসবে। বুঝতে পারছি? সেক্ষেত্রে না, লব্ধি বল যদি 0 হয় তাহলে কাজ 0 আসবে। লব্ধি বল যদি অশূন্য হয়, হতেও পারে, লব্ধি বল তো অশূন্য হতেও পারে, ঠিক না? একটা বল বড় একটা বল ছোট, একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, তখন লব্ধি বল একটা ডিরেকশন থাকবে, বলের মান থাকবে। ওই বল এবং ওই বলের দিকে স্মরণটা যেটা হচ্ছে মোট স্মরণ যেটা হলো তার উপাংশের গুণফল করে আমরা কাজ বের করে নিয়ে আসবো। লম্বভাবে হলেও 0 হবে। দেখো, দেখতে থাকো, আপাতত যতটুকু বলছি দেখতে থাকো। তুমি যে কোয়েশ্চেনগুলো করতে সেগুলো আমাদের সামনে আসবে, ইনশাল্লাহ সামনেই আসবে। এটা তুলতে পারছো কিনা স্যার? তুলে নাও। তোমরা তুলতে আমি পরেরটা তুলতেছি। এরপর আমরা পড়বো বলের দ্বারা কাজ। বস্তুতে বল প্রয়োগে যদি বলের দিকে সরণ হয় বা বলের দিকে সরণের উপাংশ বিদ্যমান থাকে, তবে উক্ত বল দ্বারা কাজকে বলের দ্বারা কাজ বলে।
খুব সিম্পল একটা জিনিস, 1 মিনিট একটু সবাই পজ দাও, যে যতটুকু লিখছো পজ করো, একটু বুঝে নাও। বলের দ্বারা কাজ, বস্তুতে বল প্রয়োগে যদি, আমি বস্তুর মধ্যে বল প্রয়োগ করলাম, প্রয়োগে যদি বলের দিকে সরণ হয়, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করছি সেদিকেই সরণ হচ্ছে, অথবা বলের দিকের সরণের উপাংশ বিদ্যমান থাকলে, বলের দিকে, আমি বল যেদিকে প্রয়োগ করছি সেদিকে যদি সরণের উপাংশ বিদ্যমান থাকে, তবে আমরা সেই উক্ত বল দ্বারা যে কৃত কাজটা হয় সেটাকে বলের দ্বারা কাজ বলবো। বলের দ্বারা কাজ, বুঝতে পারছো? হয় বলের দিকে সরণ হতে হবে, অথবা বল যেদিকে হয়েছে সেই দিকে সরণের একটা কি থাকতে হবে, উপাংশ থাকতে হবে। বুঝতে পারছো? ওই দিকেই থাকতে হবে উপাংশটা, অন্যদিকে হইলে হবে না। বুঝতে পারছো? এটা তুলে ফেলো, এরপরে বলের বিরুদ্ধে কাজ বলবো, তারপর তুলনা করে দেখাই দিব। ঠিক আছে, এটুকু একটু তুলে ফেলো তোমরা। যে কোনো কাজ তো বলের দ্বারাই হয়। হ্যাঁ, এটা ওই লিটারাল বলের দ্বারা না, বলের বিরুদ্ধে কাজ যখন বুঝাবো তখন বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ তুলনা করে বুঝতে পারবা কেন এটাকে বলের দ্বারা কাজ স্পেসিফিকলি বলা হচ্ছে। ঠিক আছে, একটু তুলে ফেলে তুলনা করলে বুঝতে পারবা। তোলা হয়ে গেছে? আচ্ছা, তোমরা বাকিরা অল্প জিনিস তুলতে তুলতে আমি বলের বিরুদ্ধে কাজটা একটু দিই। আগে আরেকটা জিনিস, সরি, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বলের দ্বারা কাজ যখন আমরা করতেছি, একটু এই পাশে তাকাও সবাই। বলের দ্বারা যখন কাজ করতেছি তাইলে আমার তেটার মানটা কি হচ্ছে দেখো তো। এখানে আমরা একটা জিনিস করব, সেটা হইল তেটাটা তোমার 0 থেকে বড় হতে হবে অবশ্যই, বা সমান হতে হবে, 0 সমান অথবা বড়। ঠিক আছে না স্যার? আর অবশ্যই অবশ্যই 90 থেকে কি ছোট হতে হবে, 90 থেকে ছোট হতে হবে। 0 থেকে 90 এর মাঝখানে, 0 সমান হতে পারবে কিন্তু 90 ডিগ্রি হতে পারবে না। কেন একটু পরে বুঝবো। এই রেঞ্জের মাঝখানে যদি থাকে অবশ্যই অবশ্যই বলের দিকে একটা কি থাকবে, উপাংশ থাকবে। এবার বলের বিরুদ্ধেটা লিখি, বলের বিরুদ্ধে কাজ। দেখো, এটা হলো বস্তুতে বল প্রয়োগে যদি বলের বিপরীত দিকে, বলের বিপরীত দিকে বা বলের দিকের বিপরীতে সরণের উপাংশ বিদ্যমান থাকে, তবে উক্ত বল দ্বারা কৃত কাজকে বলের বিরুদ্ধে কাজ বলে। ওকে, সো দেখো, বস্তু বল প্রয়োগে যদি বলের বিপরীত দিকে বা বলের দিকের বিপরীতে সরণের উপাংশ থাকে, বলের বিপরীত দিকে সরণ হয়, বা এই যে বস্তুর উপর বল প্রয়োগ করছো, তুমি ধরো বস্তুর উপর ডানে বল প্রয়োগ করছো, কিন্তু বস্তুটা সরণ হচ্ছে কোন দিকে, বামে। ঠিক আছে স্যার? সো তোমাদের ডান হাতের দিকে বলতেছি, তোমাদের ডান হাতের দিকে তোমরা বল প্রয়োগ করছো এবং সরণটা কোন দিকে হয়েছে, বামে চলে আসছে। ঠিক আছে, তো বল যেদিকে সরণ তার বিপরীতে। অথবা এমনও হতে পারে বল প্রয়োগ করছে এদিকে, সরণটা এই বরাবর হয়ে গেছে। দেখো, বলের বিপরীতে একটা সরণের উপাংশ তুমি পাচ্ছ। ঠিক আছে, বলের বিপরীতে সরণ থাকলে অথবা বলের বিপরীতে সরণের উপাংশটা থাকলে, বুঝছো ব্যাপারটা, তখন আমরা সেটাকে কি বলবো, বলের বিরুদ্ধে কাজ বলবো। এই ক্ষেত্রে আমরা তিটাকে কি বলতে পারি, এখানে আমরা তিটা
90 ডিগ্রি থেকে বড় হতে হবে, সমান হতে পারবে 90 ডিগ্রি থেকে বড় হবে, আর 180 এর সমান অথবা ছোট হবে, 180 এর সমান অথবা ছোট হবে। সো এটা হচ্ছে বলের দ্বারা কাজ, এটা বলের বিপরীতে কাজ। আমরা একটা বস্তু নিব, বল প্রয়োগ করব বস্তুতে। দেখো F বল প্রয়োগ করতেছি। সরণ যদি তোমাদের কি হয় এই দিকে হয়, অথবা সরণ যদি তোমার এইদিকে হয়, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। সরণ যদি তোমার এইদিকে হয় কিংবা এদিকে হয়, তখন এটা বলের দ্বারা কাজ। আর যখন আমরা একটা বস্তু নিলাম, আমরা বল প্রয়োগ করলাম এদিকে, সরণটা তোমার এই যে বিপরীত দিকে হলো, অথবা সরণটা তোমার এইভাবে অ্যাঙ্গেল করে হলো। বুঝতে পারছো ব্যাপারটা? সো যদি উল্টো দিকে হয়, দেখো হয় বলের বিপরীতে, অথবা বলের বিপরীতের সাথে অপাংশটা পাওয়া যাবে, এমন ব্যাপার যদি চলে আসে, তখন আমরা এটা বলের বিরুদ্ধে কাজ বলবো। এটা বলের দ্বারা কাজ। বলের দ্বারা কেন বলতেছে? বল যেদিকে দিছে সেদিকে কাজ হচ্ছে, বা সেদিকে সরণ হচ্ছে, সেদিকে সরণের উপাংশ থাকতেছে, এনিওয়ান। আর এটার ক্ষেত্রে বলের বিরুদ্ধে কাজ, যেখানে কি হচ্ছে, বল যেদিকে সেদিকে কাজ হচ্ছে না, সেদিকে উপাংশ পাওয়া যাচ্ছে না সরণে, সেদিকে সরণকে পাওয়া যাচ্ছে না, সরণটাকে তার বিপরীতে পাওয়া যাচ্ছে, অথবা সরণটার উপাংশকে তার বিপরীতে পাওয়া যাচ্ছে। বলের বিরুদ্ধে কাজের উদাহরণ থাকতেই পারে। তোমাদের কাছে এখন মনে হচ্ছে যে স্যার একটা বল প্রয়োগ করলাম, উল্টা দিকে কেন সরণ হচ্ছে? সো দেখো, ওই যে আমরা গত ক্লাসে পড়াইছিলাম না, একাধিক বলের ক্ষেত্রে স্পেসিফিক বল নির্ভর কথাবার্তা বলতে পারে। সো তুমি ধরো একটা বস্তুকে সমবেগে উপরে তুলতেছো, অবিকর্ষ বল দ্বারা কিরকম কাজ হচ্ছে? বিপরীত কাজ হচ্ছে। অবিকর্ষ বল নিচের দিকে আছে, সরণটা হচ্ছে উপরের দিকে, তো অবিকর্ষ বল দ্বারা কিন্তু কাজ কি? বলের বিরুদ্ধে কাজ হচ্ছে না এখানে? হ্যাঁ, আগের দিনের অঙ্কটাতে সেজন্যই কৃত কাজটা শূন্য আসছে, কারণ আমার ক্রেনের বল দ্বারা কৃত কাজ ধনাত্মক ছিল, এটা বলের দ্বারা, ক্রেনের বলের দ্বারা কৃত কাজ হয়েছে, আর অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিছে। বুঝতে পারছো? খুবই ইন্টারেস্টিং প্রবলেমগুলো কিন্তু। তাহলে একটা বলের দ্বারা কাজ, একটা বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজের অ্যাঙ্গেলটা আছে এখানে 0 থেকে 90 এর মাঝখানে 0 সহ, আর এখানে 90 পর থেকে 180 এর পর্যন্ত 180 নিতে পারবা তুমি। এখানে তোমরা একটা সূক্ষ্ম জিনিস খেয়াল করে দেখছো, আমি 90টাকে কিন্তু বাদ দিছি, 90টাকে বাদ দিছি। কেন বাদ দিছি জানো? কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কাজ হয় না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই বলটা কাজ থাকে এটাকে আমরা কার্যহীন বল বলি, ঠিক আছে। এরপরের কনসেপ্টটা আমরা পড়বো হচ্ছে কার্যহীন বল ও শূন্য কাজ, ঠিক আছে। কার্যহীন বল ও শূন্য কাজ জিনিসটা পড়বো। এটাকে তুলে ফেলতে পারছো তোমরা? তুলে ফেলতে পারলে আমি মুছে দিব, পুরোটা একটু তুলে ফেলে কষ্ট করে, তারপর কার্যহীন বল বা শূন্য কাজটা আমরা লিখবো। চিত্র এই জিনিসটা একটু শেষে পুরা টপিকটা লিখে অ্যাঙ্গেলগুলো নিচে লিখে, প্রত্যেকের নিচে লিখে এই চিত্রটাও তোমরা তুলে ফেলবা, কেমন? এই চিত্রটা সহ একটু তুলে ফেলো কষ্ট করে। বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ বলে চিত্রটা নিচে তুলে ফেলো। পরের পৃষ্ঠায় চলে যাও তুমি, পরের পৃষ্ঠায় চলে গিয়ে এই জিনিসটা তুলো, এইভাবে যা লিখছি এইভাবে তুলে ফেলো, ঠিক আছে। সরণটা এদিকেও হতে পারে, অল্টারনেট সরণ এদিকেও হতে পারে, মানে যদি বলের সাথে ছোট্ট একটা অ্যাঙ্গেলে 90-র চেয়ে কম অ্যাঙ্গেলে কাজ করে। আর এখানে দেখো অ্যাঙ্গেলটা কত, তোমাদেরকে তো অ্যাঙ্গেলটা দেখালাম না, এই দেখো এটা কিন্তু থিটা হুইচ ইজ লেস দেন 90 ডিগ্রি, দেখছো? আর এখানে দেখো থিটা হুইচ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, স্থূলকোণ না? দেখতে পাচ্ছ স্থূলকোণ? 90 ডিগ্রিতে কাজ শূন্য হয়ে যাবে, সেটাই দেখাচ্ছি একটু পরে।
আশা করি সবার তোলা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হলো কার্যহীন বল। 4 নম্বরে লিখবে কার্যহীন বল ও শূন্য কাজ। কার্যহীন বল ও শূন্য কাজ। দেখো কার্যহীন বল ও শূন্য কাজটা কি? আমাদের কার্যহীন বলটা আগে একটু বুঝতে হবে। কার্যহীন বল ও শূন্য কাজ একটু লিখো তোমরা। যে বলের প্রয়োগে বস্তুর সরণ বলের অভিমুখের সমকোণে ঘটে। যে বলের প্রয়োগে বস্তুর সরণ বলের অভিমুখের সমকোণে ঘটে বা বস্তুতে কোনো সরণ ঘটে না। তাকে কার্যহীন বল বলে। তাহলে এখানে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে তোমার সরণটা কি করতেছে? সমকোণে করতেছে। বলের অভিমুখ মানে বলের দিকের সমকোণে হচ্ছে, অথবা বস্তুতে কোনো সরণই ঘটে নাই। বুঝতে পারতেছো? হইতে পারে। তো আমরা কি করলাম, একটা বস্তু নিলাম। হ্যাঁ, বস্তু নিয়ে আমি এক পাশ থেকে টানতেছি, তোমরা এক পাশ থেকে টানতেছো। তোমাদের টান আর আমার টানের কারণে মাঝখানে বস্তুর উপরে কোনো সরণ হচ্ছে না। তাহলে আমার বলের দ্বারা কৃত কাজ কত? শূন্য, কারণ কোনো সরণ নাই, সরণ শূন্য। তোমার বলের দ্বারা কৃত কাজ কত? শূন্য। এটাই আমাদের এখানে বুঝতে হবে স্যার। তাহলে এটা কার্যহীন বল। উক্ত বল দ্বারা কৃত কাজ হলো শূন্য কাজ। শূন্য কাজ, ঠিক আছে? উক্ত বল দ্বারা কৃত কাজ হলো শূন্য কাজ। তো এখানে সমকোণে যেহেতু হচ্ছে, আমরা দেখব কি থিটার মানটা কত হবে স্যার বলো তো? এক্স্যাক্ট 90 ডিগ্রি হবে। থিটার মানটা যদি হয় 90 ডিগ্রি হবে, অথবা এখানে কোনো সরণই নাই। সরণ না থাকলে তো থিটার কোনো কিছু আসে না, ঠিক না? সরণ নাই মানে সরণের মান শূন্য। কোন ভেক্টরের মান শূন্য হলে তাকে আমরা কি বলছিলাম? কোন ভেক্টর বলছিলাম? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলছিলাম। নাল ভেক্টরের দিক আছে কি নাই? এই বলো, নাল ভেক্টরের দিক আছে কোন দিকে? নির্দিষ্ট না। ভেরি গুড। এই এমসিকিউটা ভেক্টরে খুব কাজে লাগে। নাল ভেক্টরের দিক আছে কিনা জিজ্ঞেস করলে আছে। কোন দিকে? নির্দিষ্ট না। যে কোনো দিকে তুমি ইচ্ছা মতো নিতে পারো। তো মানটাই তো শূন্য, তাহলে এবার যে কোনো দিকে তুমি শূন্য মানটাকে কাজে লাগাতে পারো। বুঝতে পারছো? এটা একটা আইডিয়া আর কি।
হ্যাঁ, এমসিকিউটা অনেকবার আসছে এই জায়গায়। না, ভেক্টর কৃত কাজ স্কেলার, কিন্তু বল একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর, তাদের ডট গুণন, তাদের ডট গুণন করলে তো স্কেলার অটোমেটিক চলে আসবে, বুঝছো? হ্যাঁ, জিরো ভেক্টরে ওই মানটা জিরো এসে তারপরে কাজ হয়ে যাবে আর কি, জিরো এর মানটা আর বলের মানটা গুণ করে দিব, কাজ হয়ে যাবে। বুঝতে পারছো? দিক নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ নাল ভেক্টরের দিক যে কোনো দিক হতে পারে। এখন জিনিসটা কি বুঝতে পারছো তোমরা নাকি বুঝো নাই? এখানে যেমন দেখো যে কখনো যদি আমরা কাজ বের করি এফ এস কস 90, কস 90 এর মান কত? 0। বল প্রয়োগ করছি, এই আমার বস্তুতে আমরা বল প্রয়োগ করছি এদিকে এফ, বস্তুর সরণটা কোন দিকে হলো? সমকোণে এস, মাঝখানের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমাদের কি হবে? মান জানার দরকার নেই, বলের মানও জানার দরকার নেই, সরণের মানও জানার দরকার নেই, মুখস্থ বলে দিতে পারি কাজ কত হবে? 0 বা 0 হবে, cos 90 কারণে 0 হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে এইটুকু জিনিসগুলো আমাদের এমসিকিউতে বেশ কাজে আসবে। 90 জন্য কোনটা হবে? 0 থেকে 0 সহ 90 এর আগ পর্যন্ত কি হলো, 90 এর পর থেকে 180 পর্যন্ত কি হলো। ঠিক আছে, তোমাদেরকে কোনটা বলের দ্বারা কাজ, কোনটা বলের বিরুদ্ধে কাজ, আর কোনটাকে শূন্য কাজ বলতে হবে, আশা করি তোমরা পারবা। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই স্যার। এখন তুলে ফেলো এটা। তোলা হলে আমাকে একটু বলিও। বুঝি নাই। তল বরাবর বস্তু ঘেঁষে গেল মানে বুঝলাম না। ও আচ্ছা, ফোর্সটা এই যে আমি একটা তলের উপর বস্তুটা রাখলাম, ফোর্সটা কোন দিকে দিচ্ছি? তলের সমান্তরালে দিচ্ছি, তলের সমান্তরালে দিলাম, আর বস্তু কি করতেছে? সরণ কোন দিকে হচ্ছে? সেদিক বরাবর হলে তো 0 ডিগ্রি, বল যেদিকে সেদিক বরাবর 0 ডিগ্রি। তুমি যদি বলো যে স্যার আমি এই বরাবর বল প্রয়োগ করতেছি উপর থেকে, আর এটা তল ঘেঁষে যাচ্ছে, আমি তলের লম্ব দিকে বল প্রয়োগ করতেছি, এটা তল ঘেঁষে যাচ্ছে, তখনও তো দেখো বল যেদিকে কাজ করতেছে সরণ তার লম্ব দিকে হচ্ছে, তখন কাজটা শূন্য হয়ে যাবে। বুঝতে পারতেছো? যেমন একটা বস্তু যদি সামনের দিকে গতিশীল হয়, কথাটা ভালো মতো বুঝো, একটা বস্তু সামনের দিকে গতিশীল হচ্ছে, তার ওজন আছে না? তার ওজনের দ্বারা কৃত কাজ কত? বস্তু তল বরাবর গতিশীল হচ্ছে, পৃথিবী তল ভূপৃষ্ঠ বরাবর গতিশীল হচ্ছে, ভূপৃষ্ঠ তল বরাবর গতিশীল হচ্ছে, আর বস্তুর ওজনটা এই নিচের দিকে কাজ করতেছে, তাহলে ওটা দ্বারা কৃত কাজ কত হবে? শূন্য হবে। ভেরি গুড। সরণ যেদিকে, বল লম্ব দিকে, বল আর সরণের মাঝখানে কোনটা কত? 90 ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে পড়েছিলাম, তোমাদের মনে আছে? কোন একটা বস্তুকে যখন আমরা ঘোরাতে চাই তখন আমাকে কি দিতে হয়? কেন্দ্রমুখী বল দিতে হয় না স্যার? কেন্দ্রমুখী বল দিতে হয় কিনা? তাহলে কেন্দ্রমুখী বল যদি আমরা এখানে হিসাব করি এফ আর, এটা হবে এফ আর, তাহলে সরণটা কোন বরাবর? স্পর্শক বরাবর হয়। আর আমরা জানি কি কেন্দ্রমুখী বলটা ব্যাসার্ধ বরাবর কাজ করতেছে, কেন্দ্রমুখী বল ব্যাসার্ধ বরাবর, সরণটা স্পর্শক বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। কারণ এটা বৃত্তের শর্ত থেকে আমরা জানি ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব, তাহলে মাঝখানে কোণ 90 ডিগ্রি। তো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? 0। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ তোমাদেরকে এমসিকিউ জিজ্ঞেস করবে, তোমরা বলবা 0। কোন একটা বস্তু অনুভূমিক বরাবর চলতেছে, অনুভূমিক বরাবর গতিশীল একটা বস্তুর ওজনের দ্বারা কৃত কাজ কত? 0। বুঝতে পারছো? এই কথাগুলো বলতে পারে এমসিকিউতে। আশা করি তোমরা তুলে নিচ্ছ এগুলা। তো লিখে রাখো, যে দুইটা পয়েন্ট বলছি তোমরা লিখে ফেলো তো। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ
শূন্য। 2 নম্বরে লিখবা অনুভূমিক বরাবর গতিশীল। অনুভূমিক বরাবর গতিশীল বস্তুর ওজন দ্বারা কৃত কাজ শূন্য। অনুভূমিক বরাবর গতিশীল বস্তু দ্বারা কৃত কাজ শূন্য। এই দুইটা উদাহরণ মনে রাখবা শূন্য কাজের জন্য। ঠিক আছে? ঘূর্ণন বলতে পুরো ঘটনা তোমাকে ব্যাখ্যা করতে হবে। পুরো ঘটনায় তুমি দেখবা যে নিশ্চয়ই তোমাকে একটা বলের দিকে ইন্ডিকেট করতেছে, যেহেতু আমরা আগের ক্লাসে বলছি কাজ বের করার জন্য। হ্যাঁ লাগবেই। না উল্লেখ না করলে বলতে তুমি আমার কথাটা আগে শোনো, আমি শেষ করি তারপর তুমি বলো। আমরা কোনো একটা বস্তুকে ঘুরাচ্ছি, টানতেছি, তুলতেছি, নামাচ্ছি, যাই করি না কেন এক বা একাধিক বল আমাদের প্রয়োগ করতে হয়। কিন্তু কাজ জিনিসটা কি? কাজের যখন আমি পড়াচ্ছিলাম কাজের মধ্যে যে তোমার এফ আছে, স্মরণ আছে বা স্মরণের উপাংশ আছে, এই যে এফটা কোনটা বসাই বলছিলাম, প্রশ্নে আমাকে নিশ্চয়ই একটা ইন্ডিকেশন থাকবে কোন বলের জন্য কাজ। যদি তোমার ওই যে ভার্বাল ডেসক্রিপশনটা আছে, যে বিবৃতিটা আছে, ওই বিবৃতির মধ্যে কেন্দ্রমুখী বলের ইন্ডিকেশনটা চলে আসে, তাহলে তুমি শূন্য বলবা। ডেফিনেটলি থাকতে পারে, বলে দিতে পারো না। হ্যাঁ, অন্য বল থাকলে তাহলে ওই বলের জন্য তো তোমার কৃত কাজটা ডিফারেন্ট হতে পারে। শুধু কেন্দ্রমুখী বলের দ্বারা কৃত কাজ শূন্য হবে। বুঝতে পারতেছো? ধরো একটা বস্তু যখন ঘুরতেছে কেন্দ্রের দিকে তোমার এফআর আছে, সমস্যা নেই। এইভাবে আমরা এটাকে রেডিয়াল ফোর্স বলি আর কি, ঘোরার অবস্থায়। তো এদিকে কেন্দ্রমুখী বল আছে, এদিকে একটা রেডিয়াল ফোর্স থাকতে পারে যেটা তাকে তার অ্যাসিলারেট করতে সাহায্য করবে, তার বেগের মান পরিবর্তন করতে সাহায্য করবে। এটার কারণে সে তোমার ধরো যে আরেকটু বড় বৃত্তে ঘোরার চেষ্টা করবে। বুঝতে পারছো? আরেকটু বড় বৃত্তে ঘোরার চেষ্টা করবে। সো আস্তে আস্তে তার বৃত্তটা বড় হয়ে আসবে আর কি, আস্তে আস্তে তার বৃত্তটা বড় হয়ে আসবে। বা যদি বলটা কন্টিনিউ করতে থাকে তাহলে এইভাবে এটাকে কি আকার বলে বলো তো দেখি স্যার? ঘুরতে ঘুরতে বের হয়ে আসছে, স্পাইরাল। ইয়েস, স্পাইরাল ভাবে এটা বের হতে থাকবে। যখনই তোমার কি হয়ে যাবে, এই স্পর্শ বল কিংবা কি জানি বললাম রেডিয়াল ফোর্স যেটা আছে, ওই রেডিয়াল ফোর্সটা স্পর্শকীয় বল বা রেডিয়াল ফোর্স, স্পর্শকীয় বল বলে এটাকে। স্পর্শকীয় বল বা রেডিয়াল ফোর্সে যতক্ষণ থাকছে ততক্ষণ এটা স্পাইরালভাবে বড় হতে থাকবে। আর যখনই সেটা স্টপ তখন সে বৃত্তাকার হয়ে যাবে, ওই পজিশনে বৃত্তাকার হয়ে যাবে। বুঝতে পারছো? এই আইডিয়াগুলো মুখস্থ রাখো, আস্তে আস্তে ভবিষ্যতে কাজে দিবে। বুঝতে পারছি স্যার? সো দেখো তাহলে এই বল দ্বারা কৃতকাজ তো থাকবে, ঠিক কিনা শ্রী? এই বল দ্বারা কিন্তু কৃতকাজ থাকবে, কিন্তু এই রেডিয়াল বল সরি কেন্দ্রমুখী বল, ওইটা দ্বারা কৃতকাজটা শূন্য আসবে। আমি কি স্পর্শকীয় বলটাকে কি রেডিয়াল ফোর্স বলতেছিলাম? একটু ভুল বলছি। রেডিয়াল ফোর্স হচ্ছে তোমার ভেতরেরটা, আর স্পর্শকীয় ট্যানজেনশিয়াল ফোর্স বলা হয়। ভুল বলছি, এটা স্পর্শকীয় একটা ট্যানজেনশিয়াল ফোর্স, এফটি। রেডিয়াল তো এটাই, এফ আর। কেন্দ্রমুখীটাকে রেডিয়াল বলতেছি, রেডিয়াসের দিকে যেহেতু কাজ করে। আর এটা ট্যানজেনশিয়াল, এফটি, ট্যানজেনশিয়াল ফোর্স। ঠিক আছে স্যার, উল্টা বলে ফেলছি। আসো স্যার, আমরা এবারে বলের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে যাব, বা বল না, কাজের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে আমরা চলে যাব, যেখানে আসলে এতদিন মনে হচ্ছে যে আমরা সব ধরনের কাজ ক্যালকুলেট করা মানে শিখে ফেলছি, কিন্তু এখন আমরা বুঝতে পারবো যে না, আসলে আমরা সব ধরনের কাজ ক্যালকুলেট করা শিখতে পারিনি। বিশেষ করে অনেকের মনে হতে পারে স্যার W=Fs যখন ছিল তখন আমরা বলের দিকে সরণ হলে তখন বের করতে পারতাম, কিন্তু এখন স্যার এই Fs cos θ চলে আসাতে আমরা বল আর সরণটা
যে কোনো দিকে হলে, বলের সাথে 0 থেকে শুরু করে 360-এর মাঝখানে যেই কোনো অ্যাঙ্গেলে হলে আমরা কি করতে পারি, কাজ বের করে ফেলতে পারি। সো তোমাদের কাছে মনে হইতে পারে স্যার এই সূত্রাদি তো সব কাজ বের করে ফেলা যাচ্ছে, কাজ তো মনে হয় কমপ্লিট। নট রিয়েলি। এইখানে একটা ছোট্ট কাট্ট চিকন চাকন একটা কাজ আমাদের বাকি থেকে গেছে। আমরা এই যে সূত্রটা করলাম এটা হচ্ছে স্থির বল দ্বারা কৃত কাজ। বল যখন কনস্ট্যান্ট থাকে, ফিক্স থাকে, স্থির থাকে, আমি একটা বস্তুকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি 5 নিউটন বল প্রয়োগ করে, আমি একটা ফুটবলে কিক করলাম, যতক্ষণ কিক করছি ততক্ষণ 10 নিউটন বল কাজ করতেছিল। ঠিক আছে, আমি একটা বস্তুকে টেনে উপরে তুলতেছি, সবসময় সমান ধরো 100 নিউটন বল প্রয়োগ করতেছিলাম, 500 নিউটন বল প্রয়োগ করতেছিলাম। ওই 500 নিউটন এটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি, ফিক্সড রাখছি, কখনো বাড়াচ্ছি কখনো কমাচ্ছি এমন কিন্তু না। কিন্তু হোয়াট ইফ উই চেঞ্জ দিস ফোর্স, এটাকে কন্টিনিউয়াসলি আমরা চেঞ্জ করতেছি, এমন যদি হয় তখন কৃতকাজ কিভাবে করা যাবে? এই সূত্র দিয়ে কি করা যাবে? উত্তর হচ্ছে না। তাহলে কিভাবে করব? চলো আমরা সেটা দেখি। আশা করি তোমরা এটা তুলে নিছো, ঠিক কিনা? তুলে ফেলছো। এখন আমরা একটু পার্থক্য দেখে চলে আসব। পুরোটাই মুছে দিচ্ছি আমি। দেখো, স্থির বল দ্বারা কাজ, এক পাশে লিখো আর এখানে লিখো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। স্থির বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, বল দ্বারা কৃত কাজ। আমরা কিছু উদাহরণ দেখি। এটার উদাহরণ হতে পারে নির্দিষ্ট বল প্রয়োগে ফুটবলে কিক করা। নির্দিষ্ট বল প্রয়োগে যদি ফুটবল আমরা কিক করি সেটা স্থির বল দ্বারা কৃত কাজ হবে। ঘর্ষণ বল আছে না আমাদের, ঘর্ষণ বলের কৃত কাজ, অথবা এখানে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ। দুইটাই কিন্তু হবে। এগুলো সবগুলা ঘর্ষণ বল ফিক্স না স্যার, গতীয় ঘর্ষণটা আমাদের ফিক্স থাকে না। দুইটা বস্তুর তল যদি আমরা নির্দিষ্ট করে দিই, এই যে স্যার আমার এই ডাস্টারটা এই বোর্ডের উপর দিয়ে আমরা চালাই নিয়ে যাচ্ছি, যেই ঘর্ষণ বলটা আছে সেটা ফিক্স, কারণ এই ম্যাটেরিয়াল ফিক্সড, এই বোর্ডের ম্যাটেরিয়াল ফিক্সড। আর গতীয় ঘর্ষণের মানটাও কি ফিক্সড, মিউ কে ইন্টু আর দিয়ে আমরা বের করে ফেলতে পারি। সো ঘর্ষণ বল একটা কনস্ট্যান্ট ফোর্স, এটা দ্বারা কৃত কাজটা স্থির বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, আরেকটা হতে পারে স্থির বল প্রয়োগ করে অনুভূমিক তলে কোনো বস্তুকে টেনে নিয়ে গেলে বা ঠেলা হলে। সো কোনো একটা বস্তুকে অনুভূমিক তলে টেনে নিয়ে যাচ্ছি অথবা ঠেলতেছি একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে। ঠিক আছে, আর একটা উদাহরণ আছে, এইটা তোমরা তড়িৎ পড়লে একটু বেশি ভালো মতো বুঝতে পারবা। এটা হলো তড়িৎ ক্ষেত্র, স্থির তড়িৎ ক্ষেত্র। এটা কিভাবে কাজ করে বুঝাই দিচ্ছি আমি। কিন্তু এই স্থির তড়িৎ ক্ষেত্র কেমনে সৃষ্টি করে আমরা ওই সেকেন্ড পেপার পড়লে বুঝতে পারবো। স্থির তড়িৎ ক্ষেত্রে গতিশীল আধানের উপর তড়িৎ বল,
স্থির তড়িৎ ক্ষেত্রে গতিশীল আধানের উপর তড়িৎ বল কেমন দেখো স্যার, এই যে তড়িৎ বলরেখা, তোমরা 9-10-এ পড়ে আসছো বাচ্চাকালে, এরকম তড়িৎ বলরেখা সৃষ্টি করে আমরা স্থির তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলাম এখানে, ঠিক আছে। এবার এখানে যদি আমাদের একটা চার্জ, ধরো একটা ইলেকট্রন এই বরাবর গতিশীল হচ্ছে, সো ইলেকট্রন এই বরাবর গতিশীল হচ্ছে কিংবা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে গতিশীল হচ্ছে, এই গতিশীল অবস্থায় এটার উপরে যে তড়িৎ বলটা কার্যকর থাকবে, এটার উপরে যে তড়িৎ বলটা কার্যকর থাকবে সেটার সূত্রটা হচ্ছে এমন, F ইকুয়াল টু কিউ ই, F ইকুয়াল কিউ ই। তাহলে এই বলটা দেখো স্যার, কিউ যদি যদি কনস্ট্যান্ট হয়ে যায়, স্থির হয়ে যায়, তাহলে কিউ তো কনস্ট্যান্টই, ইলেকট্রনের চার্জ কি কম বেশি হয় স্যার, পরিবর্তন হয় নাকি একই থাকে? একই থাকে। তাহলে এটা যদি স্থির হয়ে যায়, বলটাও স্থির হয়ে যাচ্ছে না স্যার, বলের মানটাও ফিক্সড হয়ে যাচ্ছে। সো স্থির তড়িৎ ক্ষেত্রে হলে বলটাও স্থির হয়ে যায়। গতিশীল আদানের জন্য যে তড়িৎ বলটা পাওয়া যায়, আদানের উপরে যে তড়িৎ বলটা পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের স্থির বল দ্বারা কৃতকাজ। এমন আমরা বেশ অনেকগুলো উদাহরণই দেখতে পারি। এই উদাহরণগুলো একটু আমরা লিখে রাখবো, এমসিকিউতে কাজে আসবে স্যার। আর এখানে আমরা জাস্ট 2টা উদাহরণ করব বা 3টা উদাহরণ লিখব। একটা হইল অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ, 2 নম্বরে লিখব স্যার স্প্রিং বল দ্বারা কৃতকাজ। ঠিক আছে, আরেকটা আমরা লিখব হচ্ছে তোমার তড়িৎ বলের দ্বারা কৃতকাজ। কোন একটা চার্জের কারণে তড়িৎ বল দ্বারা কৃতকাজ, তড়িৎ বল দ্বারা কৃতকাজ। তাহলে এই 3টা উদাহরণ তোমাদের কাছে মনে হতে পারে স্যার অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ তো স্যার পরিবর্তন হওয়ার কথা না, বল তো পরিবর্তন হওয়ার কথা না স্যার, আমরা এই যে এখানে অভিকর্ষ বল যেটা পেলাম উপরেও তো সেটা পাচ্ছি, এখানে তো স্যার আমরা অভিকর্ষ ত্বরণটাকে সুষম ত্বরণ ধরে নিয়ে কাজ করতেছি। কিন্তু এটা একটা আমাদের অ্যাজাম্পশন, পরিবর্তনটা খুব কম হয় বলে অ্যাজাম্পশন করে নিচ্ছি, কিন্তু আমাদের এই ত্বরণ কিন্তু পরিবর্তনশীল, অভিকর্ষ বল কিন্তু পরিবর্তনশীল। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা হয় অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকে, অভিকর্ষ বলের মানটা কমতে থাকে, ঠিক আছে। কিন্তু এই কমার হারটা পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ধরো না 1-1.5 কিলোমিটারের মধ্যে খুব বেশি পরিবর্তন হয় না, কিন্তু 1 কিলোমিটারের মধ্যে খুব বেশি পরিবর্তন হয় না। পৃথিবীর সবচেয়ে সুউচ্চ দালানের নাম কি? ব্রুজ খলিফা, স্কাই স্ক্রিপার বলা হয় এগুলাকে, স্কাই স্ক্রিপার, হাই যে জিনিসগুলো থাকে এগুলা। সো ওইটার হাইট কত জানো? 828 বা 830 মিটার, 1 কিলোমিটারেরও কম। সো এর মধ্যে যখন তুমি জি এর পরিবর্তন দেখবা, তোমাদেরকে চ্যাপ্টার 6 যখন পড়াবো তোমরা তো বুঝতে পারবা যে ভূপৃষ্ঠে আর তোমার ব্রুজ খলিফার উপরে যে অভিকর্ষ বল আছে, এই দুইটার মধ্যে খুব আহামরি পার্থক্য পাবা না, অভিকর্ষ ত্বরণের মধ্যে খুব একটা আহামরি পার্থক্য পাবা না। তুমি কিন্তু স্যাটেলাইটের হাইট পর্যন্ত চলে গেছো, তখন দেখবা বিশাল ড্রাস্টিক একটা চেঞ্জ তুমি লক্ষ্য করতেছো, ঠিক আছে। সো আমরা এই জন্য কাছাকাছির ক্ষেত্রে অ্যাজাম্পশন করে নিই যে সুষম ত্বরণ, বাস্তবে তা না। কিন্তু বড় বড় উচ্চতা নিয়ে যখন রকেট উড়াই দিব, তারপরে রকেট সায়েন্সের ক্ষেত্রে কিংবা স্যাটেলাইট ক্ষেত্রে এরকম বেশ উপরে যেই বস্তুগুলো চলে যাচ্ছে, সেই সকল ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজটা কেমন হবে? পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকাজ। কারণ অভিকর্ষ বল একটা পরিবর্তনশীল বল, অভিকর্ষ বল উচ্চতা বাড়ার সাথে সাথে বলটা কমতে থাকে, উচ্চতা বাড়ার সাথে সাথে বলটা কমতে থাকে, তাই বল পরিবর্তনশীল, কমা বা বাড়া মানেই তো পরিবর্তন হওয়া, ঠিক কিনা? আচ্ছা, স্প্রিংয়ের বল দ্বারা কৃতকাজ, স্প্রিংয়ের বল আপনারা 9-10-এ পড়ছেন, কিন্তু স্প্রিংয়ের বল দ্বারা কৃতকাজ কিন্তু আমাদের কি হয়? পরিবর্তনশীল হয়। স্প্রিংটাকে টেনে যখন আমি আস্তে আস্তে ছাড়তেছি, যত দূরে ছিল তত বলটা বেশি ছিল, যত সাম্যাবস্থার কাছাকাছি চলে যাবে তত সেটা বলটা কমতে থাকবে, ঠিক আছে। তো সাম্যাবস্থা মানে হচ্ছে তোমার ওই যেই অবস্থানে
তোমার স্প্রিং ইউজুয়ালি থাকে কোনো ধরনের বল প্রয়োগ না করলে যে অবস্থান থাকে, তুমি যদি স্প্রিংটাকে টান দাও অথবা এটাকে ঠেলা দাও, একটু সংকুচিত করো অথবা প্রসারিত করো, সংকুচিত বা প্রসারিত করলে তোমার সাম্য অবস্থা থেকে হয় তুমি ডানে নিয়ে আসতেছো অথবা সাম্য অবস্থা থেকে বামে নিয়ে যাচ্ছ। তো এই ডানে বা বামে যতটুকু নিয়ে আসছো সেটা হচ্ছে তোমার এক্স। ওই এক্স দূরত্ব যতক্ষণ থাকে, যত বড় হতে থাকে তত বলের মানটা বেশি, এক্স দূরত্বটা কমতে থাকলে বলের মানটা কমে যায়। এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আর তড়িৎ বল দ্বারাও কৃত কাজ সেম। আমরা একটা চার্জ নিচ্ছি, চার্জ থেকে যত দূরে চলে যায় তড়িৎ বল তত কম হয়, চার্জের যত কাছাকাছি চলে আসে তড়িৎ বলটা তত বেশি হয়। একটা 5 কুলম্ব চার্জ নিলাম, একক ধনাত্মক একটা চার্জকে 5 কুলম্ব চার্জের খুব কাছে নিয়ে আসছি, বলটা বেশি, অনেক দূরে রাখছি, বলটা বেশ অনেকটা কম। বুঝতে পারছো? তাহলে এই তড়িৎ বলটাও কিন্তু কি পরিবর্তনশীল। কিসের উপরে? চার্জের সাথে আমার যে ক্ষেত্রের চার্জের সাথে আমার যে স্থাপিত আদানটা আছে, স্থাপিত চার্জটা আছে, ওইটার দূরত্ব। বুঝতে পারছো? একটা ক্ষেত্রের চার্জ আর একটা হচ্ছে স্থাপিত চার্জ, এটাকে যত কাছে কিংবা দূরে রাখতেছি সেটার উপরে বলের মানটা চেঞ্জ হচ্ছে, সেটাও তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। বুঝাইতে পারছি স্যার? এখন তোমরা যদি উদাহরণগুলো তুলে ফেলো, এবার আমরা একটা কাজ করব, সেটা কি দেখো, আমরা সূত্রগুলা লিখবো স্যার, সূত্রগুলা লিখবো, নেক্সট ক্লাসে এটাকে বুঝাই দিব যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, স্থির বল দ্বারা কৃত কাজ। স্থির বলের জন্য আমরা W = কি পেলাম? Fs cos θ। এই Fটা হচ্ছে আমাদের কি? Fটা হচ্ছে আমাদের স্থির বল। এই মানটা সবসময় সেম থাকবে পুরা অঙ্ক জুড়ে, মানে পুরা ঘটনা জুড়ে আমাদের এই বলটা স্থির থাকবে, এটা স্থির বল, আর এটা সরণের উপাংশ। আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ করতে গেলে আমরা একটা জিনিস করব, dw = F.ds করব। F.ds যদি করি, dw = F.ds cos θ আসবে আমাদের স্যার। ইন্টিগ্রেশন করে আমরা কি করে ফেলবো? ইন্টিগ্রেশন করে ফেললে স্যার W চলে আসবে, এটা সরাসরি লিখতেছি, আর এই পাশে থাকবে F.ds cos θ। ঠিক আছে স্যার? এখনই বল আর বস্তু সরণটা যেদিকে হচ্ছে সেই অনুসারে তুমি অ্যাঙ্গেল থিটা বসাই দিবা, তারপরে ইন্টিগ্রেশন করবা। বলকে সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, ক্যালকুলাসের আইডিয়া থাকলে সেইখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। বুঝতে পারছো? তো তোমাদেরকে দুইটা কথা বলে ফেলি। অভিকর্ষ বল দ্বারা তোমাদের যেই দুইটা কাজে লাগবে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ W, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ যেটা আছে সেটা যদি আমরা এভাবে ইন্টিগ্রেশন করে অভিকর্ষ বল এখানে বসাই, কি পাবো? এদিকে দেখো -Gm, দেখো -Gmm। তারপরে তুমি কি করতেছো? তুমি ধরো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতে তুলছো, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতে তুলছো, পৃথিবীর ব্যাসার্ধ তোমার আর, উচ্চতা তোমার h, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতে তুলছো, তাহলে তোমার একটা অবস্থানে কি ছিল? একটা অবস্থানে r এর মান ছিল ক্যাপিটাল R, আর একটা অবস্থানে r এর মান r + h। সো এখান থেকে তুমি 1/r + h - 1/r করে ফেলবা। এই সমীকরণ থেকে তুমি কি পেয়ে যাবা? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ পেয়ে যাবা। এটা ইন্টিগ্রেশন করে আসছে। তোমাদেরকে বলছিলাম না আমি একটা পুরা লেকচার সিরিজ বানাবো, যেখানের মধ্যে তোমরা যখন ক্যালকুলাস করে ফেলবা, বুঝে ফেলবা, তখন ক্যালকুলাসগুলোকে ইউজ করে কিভাবে এগুলোকে প্রতিপাদন করতে হয়, কিভাবে এই জিনিসগুলো আসতেছে, বা বিভিন্ন প্রবলেমগুলো যেভাবে ক্যালকুলাস দিয়ে সলভ করে ফেলা যায় সেগুলো শেখাবো। ঠিক আছে স্যার? আপাতত তোমরা মনে রাখবা এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আর এই ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ পেলাম। আরেকটা হচ্ছে তোমার এটা তো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ গেল, আরেকটা লিখবা স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এটার জন্য সেম ভাবে আমরা করলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ W = ½ kx² পাওয়া যায়। কেটাকে স্প্রিং ধ্রুবক বলা হয় স্যার,
কে হইল স্প্রিং ধ্রুবক। আচ্ছা আমি এটাকে বলতেছি সাম্যাবস্থা, আমি এটাকে বলতেছি সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে এই যে আমার বস্তুটাকে টেনে ধরে এই জায়গায় নিয়ে আসলাম, তো আমার এখানে দূরত্ব যেটা হলো, এই যে স্যার দূরত্ব হইল, এটাকে আমরা বলতেছি এক্স, আর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। ঠিক আছে, তাহলে এখানে আমার স্প্রিং বলের কাজ, স্প্রিং বলের জন্য কাজ যেটা পাবো, আমরা এটাকে টান দিছি, স্প্রিং আবার ফেরত নিয়ে আসছে টেনে, স্প্রিংটা এটাকে টেনে ফেরত নিয়ে আসছে, তখন স্প্রিং বল দ্বারা কৃত কাজ যেটা হবে সেটা হলো W = ½ kx²। সংকুচিত করলে এটা আবার ধাক্কা দিবে না স্যার? তখন না মাইনাস না, স্প্রিং কোন দিকে চাচ্ছে। আচ্ছা আমরা যখন টানতেছি, এখানে একটা ইন্টারেস্টিং কথা, পজিটিভ নেগেটিভ নিয়ে কথা বলতেছো না, একটু বুঝো সবাই। আমরা যখন বল প্রয়োগ করে টানতেছি, আমরা বল প্রয়োগ করছি এদিকে, স্প্রিং বল প্রয়োগ করতেছে বিপরীত দিকে, তো স্প্রিং এর দ্বারা কৃত কাজ তখন ঋণাত্মক হবে, আর আমাদের বল দ্বারা কৃত কাজ ধনাত্মক হবে। ঠিক আছে, আবার আমরা যখন ছেড়ে দিচ্ছি, স্প্রিং এটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে স্প্রিং এর দ্বারা কৃত কাজটা কি হবে? ধনাত্মক হবে। বুঝতে পারছো? স্প্রিং এর বল দ্বারা কৃত কাজ ধনাত্মক হবে। যখন স্প্রিং স্বতঃস্ফূর্তভাবে টান দেয় তখন সেটা ধনাত্মক হয়, আর যখন আমরা টান দিই তখন স্প্রিং এর দ্বারা কৃত কাজটা কি হয়? এখানে আরেকটা প্রশ্ন আছে তোমাদের কাছে, মনে হইতে পারে স্যার এটা তো স্যার সাম্যাবস্থায় চলে আসলে, এমন হইল যে স্যার এটাকে সাম্যাবস্থার আগে আমি ধরে ফেলছি। একটু খেয়াল করো, তোমরা একটু এদিকে খেয়াল করো, আমি এই পাশটা একটু মুছি স্যার, এটা বলে আজকে শেষ করে দিব স্যার। দেখো এটা স্প্রিং এর ধরো সাম্যাবস্থা, শোনো সবাই একটু খেয়াল করো, আমি কি করছি, ধরো এইটাকে টান দিয়ে এই জায়গায় নিয়ে আসছি, এরপরে আমাদের এখান থেকে মনে করো রোহিত আরও একটা এক্সট্রা বল প্রয়োগ করে এই জায়গায় নিয়ে আসছে। সো রোহিতের একটা কাজ আছে, সেই কাজটা বের করতে হবে। রোহিতের বল দ্বারা কৃত কাজ, বা রোহিত যেই বল প্রয়োগ করে স্মরণটা ঘটালো, সেই স্মরণের জন্য স্প্রিংয়ের একটা উল্টা কাজ করতে হচ্ছে, এটাকে আবার নিয়ে ফেরত আনতে গেলে। সো স্প্রিং কি কাজটা করবে এই জায়গা থেকে এই জায়গায় আনতে, সো এটাকে আমরা x1 বলতেছি, আর এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা বলতেছি কি x2। তাহলে পয়েন্টগুলোর নাম আমরা দিয়ে দিই, এটা আমাদের A পয়েন্ট, এটা আমাদের B পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে কৃতকাজ কত হবে জানো? এখানে কৃতকাজ হবে ½ kx2² - x1²। এইটাও একটা স্প্রিং বল দ্বারা কৃতকাজ, কিন্তু স্প্রিংটের বস্তুটা বি থেকে জাস্ট এতে ফেরত আসবে, বি থেকে একদম সাম্যাবস্থাটাকে আমরা ও পয়েন্ট বলতেছি, ও পয়েন্টে না এসে বি থেকে জাস্ট এতে আসছে, বি থেকে এতে আসার জন্য কৃতকাজ। বি হতে এতে আসতে, এটা কার দ্বারা কৃত কাজ? স্প্রিং এর দ্বারা কৃত কাজ। ঠিক আছে স্যার, অথবা আমরা রোহিতের দ্বারা কৃত কাজও হিসাব করলে হবে, এ থেকে বিতে নিয়ে যেতে রোহিতকে কি পরিমাণ কাজ করতে হয়েছে। ঠিক আছে, আর আমারটা বের করার সময় কিচ্ছু করা লাগবে না, ½ kx1² করে ফেললে হয়ে যাবে না স্যার? আমারটা করার সময় তো কিছু করা লাগবে না, সাম্যাবস্থা থেকে নিয়ে আসছি না, সাম্যাবস্থা থেকে নিয়ে আসলে তো আমাদের সূত্র এটা ½ kx²। অথবা স্প্রিং এর আমি যা কাজ করছি স্প্রিংও কিন্তু তাই কাজ করে আবার উল্টা নিয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? আমি কাজ করে ও থেকে এতে আনছি, আর স্প্রিং কাজ করে এ থেকে ওতে নিয়ে গেছে। রোহিত কাজ করে এ থেকে বিতে নিয়ে গেছে, স্প্রিং থেকে কাজ করে বি থেকে এতে নিয়ে আসতে হবে। সংকোচনের ক্ষেত্রে সেম কেস, প্রসারিত জাস্ট ডানে করতেছ, সংকুচিতটা তোমার কি বাম দিকে করবা, এদিকে ঠেলা দিবা, সেম এক্স দিয়ে কাজ করে ফেলবা। ঠিক আছে, তো এগুলো সবগুলো কিন্তু ইন্টিগ্রেশন থেকে আসছে স্যার। আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে স্প্রিং এর বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এই সমীকরণগুলো বের করে নিয়ে আসতে পারি। এগুলো কিভাবে কাজ করে পরে তোমাদেরকে একসাথে ফিজিক্সের শেষের দিকে যখন ক্যালকুলাস পড়া হয়ে যাবে তখন দেখাই দিব। আমাদের মোটামুটি কাজের বেসিক আইডিয়া শেষ। এখন কিন্তু আমার বলটা স্থির থাকুক, বলটা পরিবর্তনশীল হোক, পরিবর্তন হওয়ার সময় অবশ্যই একটা কি থাকতে হবে, নির্দিষ্ট অর্ডার মেনটেন করে চলতে হবে, সেই সময় আমরা কাজ হিসাব করে ফেলতে পারবো। কিন্তু যদি কোনো বল অর্ডার না মেনে, নিয়ম না মেনে পরিবর্তন হয়, তখন কিন্তু আমরা কাজ হিসাব করতে পারি না। তখন আমরা আংশিকভাবে যদি হিসাব করতে পারি তাহলে হইলো, না পারলে নাই, কিছু করার নেই স্যার আমাদের। ঠিক আছে, তো এইভাবে আমরা স্যার কাজ হিসাব করতে পারবো। 1 মিনিট বসো
সো এইভাবে স্যার আমরা কাজ হিসাব করতে পারবো। নেক্সট দিন আমরা শক্তি পড়ব, নেক্সট 2টা ক্লাস কম বেশি আমরা শক্তি পড়ব। কাজের কয়েকটা প্রবলেম থাকলে করতে পারি স্যার, আগে শক্তি পড়ে ফেলি, তারপরে ক্ষমতা আছে। তো আমরা মোটামুটি আর 3টা ক্লাসের মধ্যে আমাদের থিওরি শেষ হয়ে যাবে, 1-2টা ক্লাস ম্যাথ করব। ঠিক আছে স্যার, আশা করি আমাদের বুঝতে কষ্ট হবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।